আজ আমি ক্লাস 11-এর ইকোনমিক্স পড়াবো। আজকের টপিক হলো ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য। এর আগে আমি এই চ্যাপ্টারটির উপর, এই টপিকের উপর একটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসে আমি তোমাদের রিকার্ডোর তুলনামূলক ব্যয়তত্ত্ব পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি আন্তর্জাতিক বাণিজ্যের হার বা গেইনস ফ্রম ইন্টারন্যাশনাল ট্রেড থেকে শুরু করছি। আন্তর্জাতিক বাণিজ্য থেকে কত লাভ হবে সেটা দুটি দেশের অভ্যন্তরীণ ব্যয় অনুপাত বা ডোমেস্টিক কস্ট রেশিও এবং আন্তর্জাতিক বাজারে দুটি দ্রব্যের মধ্যে বিনিময় হার বা এক্সচেঞ্জ রেশিও বিটুইন দ্য টু কমোডিটিস ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেটের উপর নির্ভর করে। এই বিনিময় হারকেই বাণিজ্য হার বলা হয়। বাণিজ্য হার আবার আমদানি দ্রব্যের দাম এবং রপ্তানি দ্রব্যের দামের অনুপাত দ্বারা নির্ধারিত হয়। কারণ বাণিজ্য হার ইকুয়াল টু আমদানির মূল্য বাই রপ্তানির মূল্য। আমদানির ইকুয়াল টু কত? যে আমদানির মূল্য ইকুয়াল টু হচ্ছে আমদানির দাম ইন্টু আমদানির পরিমাণ, আর রপ্তানির মূল্য হচ্ছে রপ্তানির দাম ইন্টু রপ্তানির পরিমাণ। সুতরাং বাণিজ্য হার ইকুয়াল টু আমদানির দাম ইন্টু আমদানির পরিমাণ বাই বা ভাগ রপ্তানির দাম ইন্টু রপ্তানির পরিমাণ। এখন আমদানির পরিমাণ এবং রপ্তানির পরিমাণ যখন সমান হয় তখন বাণিজ্য হার ইকুয়াল টু কত হয়? আমদানির দাম বাই রপ্তানির দাম। কাজেই আমদানির দাম এবং রপ্তানির দামও আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভের পরিমাণ নির্ধারণ করে। আবার আন্তর্জাতিক বাণিজ্যের লাভ বাণিজ্যের মোট আয়তনের উপরও নির্ভরশীল। বাণিজ্যের আয়তন যত বেশি হবে লাভের পরিমাণ তত বেশি হবে। আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভের পরিমাণ বাণিজ্যকারী দেশগুলির আয়তনের উপরও নির্ভর করে। যদি একটি বড় দেশের সঙ্গে একটি ছোট দেশের বাণিজ্য হয় তাহলে ছোট দেশটি তুলনামূলকভাবে বেশি লাভবান হয়। ছোট দেশ বেশি রপ্তানি করতে পারে কিন্তু তার আমদানি কম। অন্যদিকে বড় দেশের রপ্তানির তুলনায় আমদানি বেশি। তাছাড়া বড় দেশের সঙ্গে ছোট দেশের বাণিজ্য হলে ছোট দেশ সম্পূর্ণরূপে বিশেষীকরণ করতে পারে, কিন্তু বড় দেশের পক্ষে সম্পূর্ণরূপে বিশেষীকরণ করা সম্ভব হয় না। সেই জন্য ছোট দেশের তুলনায় বড় দেশের লাভ কম হয়। এবার আমি আলোচনা করব যে অবাধ আন্তর্জাতিক বাণিজ্য কি এবং এর পক্ষে ও বিপক্ষে, এই অবাধ আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে যুক্তিগুলো কি কি এবং এর বিপক্ষে কি কি যুক্তি আছে তা নিয়ে। দুটি দেশের মধ্যে যদি অর্থনৈতিক সুবিধার ভিত্তিতে বাণিজ্য হয় এবং দুটি দেশের সরকার যদি কোনোভাবে বাণিজ্যের উপর হস্তক্ষেপ না করে তখন সেই বাণিজ্যকে বলা হয় অবাধ বাণিজ্য। অবাধ বাণিজ্য যদি চালু থাকে বা অবাধ বাণিজ্য চালু থাকলে যেসব দ্রব্যের আমদানি প্রয়োজন সেগুলি বিনা বাধায় বিদেশ থেকে আমদানি করা যায়। আবার যে সমস্ত দ্রব্য জনসাধারণ রপ্তানি করতে ইচ্ছুক সেগুলিও বিনা বাধায় রপ্তানি করা যায়। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করতেন যে দুটি দেশের মধ্যে এরকম অবাধ বাণিজ্য হওয়া উচিত। দুটি দেশ যদি আন্তর্জাতিক শ্রমবিভাগের সুবিধার ভিত্তিতে বাণিজ্যে লিপ্ত হয় তাহলে প্রতিটি দেশই সেই সমস্ত দ্রব্য উৎপাদন করবে যাতে তার দক্ষতা সব থেকে বেশি। এর ফলে সব দেশই কম খরচে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারবে। এই অবাধ বাণিজ্যের পক্ষে কিছু যুক্তি দেখানো হয়েছে। সেই যুক্তিগুলো কি কি? প্রথম যুক্তি বলেছে আন্তর্জাতিক বিশেষায়ন সম্ভব এই অবাধ বাণিজ্যের ফলে। অবাধ বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষায়ন সম্ভব হয়। যে দেশ যে বস্তুর উৎপাদনে অধিক সুবিধা ভোগ করে সে দেশ সেই বস্তুর উৎপাদনে আত্মনিয়োগ করে। এর ফলে প্রতিটি দেশই কম খরচে দ্রব্য উৎপাদন করতে পারে এবং প্রতিটি দেশের পক্ষে বিশেষায়নের সুবিধা ভোগ করা সম্ভব হয়। দ্বিতীয় যুক্তিটি
যুক্তিতে কি বলেছে, যে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্ভব হয়, যে প্রাকৃতিক ও অন্যান্য সুযোগ সুবিধা অনুযায়ী প্রত্যেকটি দেশ ভিন্ন ভিন্ন দ্রব্য উৎপাদন করে। সেজন্য অবাধ আন্তর্জাতিক বাণিজ্যের ফলে দেশের প্রাকৃতিক সম্পদের পূর্ণ সদ্ব্যবহার সম্ভব। এর ফলে কম ব্যয়ে দ্রব্য সামগ্রী উৎপাদন করা যায়। তৃতীয় যুক্তি হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমদানি করা যায়। বিভিন্ন দেশের মধ্যে অবাধ বাণিজ্য চললে প্রত্যেক দেশই বিভিন্ন দ্রব্যের ঘাটতি পূরণের জন্য বিদেশ থেকে কম দামে আমদানি করতে পারে। আবার বাণিজ্যকারী দেশগুলি বিদেশ থেকে নানা রকম উচ্চমানের দ্রব্য অপেক্ষাকৃত কম দামে আমদানি করতে পারে। চতুর্থ যুক্তি কি, মোট উৎপাদন ও মোট ভোগ বৃদ্ধি সম্ভব হয় অবাধ বাণিজ্যের ফলে। অবাধ বাণিজ্যের জন্য বাণিজ্যকারী দেশগুলিকে সমগ্র বিশ্বের চাহিদা পূরণের জন্য উৎপাদন করতে হয়, সেজন্য মোট উৎপাদন বৃদ্ধি পায়। আবার অপেক্ষাকৃত কম দামে বিদেশি দ্রব্য আমদানি করা যায় বলে মোট ভোগের পরিমাণও বৃদ্ধি পায়। শেষ যুক্তি যেটি দেখানো হয়েছে সেটি হলো কি, আন্তর্জাতিক সহযোগিতা ও বিশ্ব মৈত্রী পক্ষে সহায়ক এই অবাধ বাণিজ্য। যদি সব দেশে অবাধ বাণিজ্য চালু থাকে তাহলে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পায় এবং তা বিশ্ব মৈত্রীর পক্ষে বিশেষ সহায়ক হয়। এবার দেখা যাক যে অবাধ বাণিজ্যের বিপক্ষের যুক্তিগুলো কি কি দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে যে অবাধ বাণিজ্যের ফলে অত্যাধিক পরনির্ভরশীলতা দেখা দেয়, যে অবাধ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেশের পরনির্ভরশীলতা বৃদ্ধি পায়। যুদ্ধ বা জরুরি অবস্থার সময় অবাধ বাণিজ্য চালু থাকলে প্রয়োজনীয় দ্রব্যাদির ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। দ্বিতীয়ত, দেশীয় শিল্পের প্রসারে বাধা হয়ে দাঁড়ায়। স্বল্পোন্নত দেশগুলি যদি অবাধ বাণিজ্যে লিপ্ত থাকে তাহলে তারা বিদেশ থেকে শিল্পজাত দ্রব্য সামগ্রী আমদানি করবে। বিদেশি শিল্পজাত দ্রব্য অবাধে আমদানি করতে দেওয়া হলে দেশীয় শিল্পগুলি তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠে না। এক্ষেত্রে অবাধ আন্তর্জাতিক বাণিজ্য স্বল্পোন্নত দেশে শিল্প প্রসারের পথে বাধা সৃষ্টি করে। এছাড়া বিদেশি শিল্পজাত দ্রব্য অবাধে আমদানি করতে দিলে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পও ধ্বংস হয়ে যাবে। তৃতীয়ত, অনিষ্টকারী দ্রব্য সামগ্রীর আমদানি। অবাধ আন্তর্জাতিক বাণিজ্য চালু থাকলে অনেক সময় নানা রকম অনিষ্টকর দ্রব্য সামগ্রী আমদানি করা হয়। আবার অপ্রয়োজনীয় বিলাসবহুল দ্রব্য সামগ্রীও আমদানি করা হয়। এই সমস্ত দ্রব্যের আমদানি দেশের পক্ষে ক্ষতিকারক। অবাধ বাণিজ্যের পরিবর্তে নিয়ন্ত্রিত বাণিজ্য চালু থাকলে এই সমস্ত দ্রব্যের আমদানি রোধ করা সম্ভব হয়। চতুর্থত, অর্থনৈতিক সংকটের প্রসার। দুটি দেশের মধ্যে অবাধ আন্তর্জাতিক বাণিজ্য চালু থাকলে একটি দেশের অর্থনৈতিক সংকট অন্য দেশে ছড়িয়ে পড়ে। অর্থনৈতিক কাজকর্মে অস্থিতিশীলতা দেখা দেয় বা অস্থিরতা দেখা দেয়। দেশে তীব্র বেকার সমস্যা দেখা দেয় এবং তীব্র মুদ্রাস্ফীতি দেখা দেয়। এছাড়া লেনদেন ব্যালেন্সেও ভারসাম্যহীনতা দেখা দেয়। পরের যুক্তি বা শেষ যুক্তি হলো কি, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের উদ্ভব। অবাধ বাণিজ্যের ফলে উন্নত দেশগুলি তাদের উৎপন্ন দ্রব্য সামগ্রী বিক্রি করার জন্য স্বল্পোন্নত দেশে সাম্রাজ্য বিস্তার করতে অগ্রণী হয়। ফলে অবাধ বাণিজ্য উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার ঘটায়। অবাধ বাণিজ্যের ফলেই অনেক সময় বিভিন্ন দেশে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা বিভিন্ন দেশে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘর্ষ দেখা দেয়। তাই অবাধ বাণিজ্যে কিছু সুবিধা থাকা সত্ত্বেও কোনো দেশই সম্পূর্ণরূপে অবাধ বাণিজ্য অনুসরণ করে না। প্রত্যেক দেশই
বৃহত্তর জাতীয় স্বার্থে আন্তর্জাতিক বাণিজ্যের উপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে। এবার দেখি বিশেষীকরণ বা স্পেশালাইজেশন কি বা বলতে কি বোঝায়। ধরো দুটি দেশের মধ্যে তুলনামূলক ব্যয় ভিত্তিতে আন্তর্জাতিক বাণিজ্য অনুষ্ঠিত হচ্ছে। রিকার্ডোর ব্যয়তত্ত্বে আমরা দেখেছি কি যে ইংল্যান্ড ও পর্তুগাল এই দুটি দেশ দুটি দ্রব্য উৎপাদন করছে, কাপড় ও গম। কাপড় উৎপাদনে ইংল্যান্ডের তুলনামূলক ব্যয় সুবিধা রয়েছে এবং গম উৎপাদনে পর্তুগালের তুলনামূলক ব্যয় সুবিধা আছে। এখন যদি এরকম হয় যে ইংল্যান্ড শুধুমাত্র কাপড় উৎপাদন করছে, গম উৎপাদন করছে না, এবং পর্তুগাল শুধুমাত্র গম উৎপাদন করছে, কাপড় উৎপাদন করছে না, তাহলে বলা হয় যে দুটি দেশেই বিশেষীকরণ হচ্ছে। ইংল্যান্ড কাপড় রপ্তানি করবে এবং গম আমদানি করবে, অন্যদিকে পর্তুগাল গম রপ্তানি করবে এবং কাপড় আমদানি করবে। তুলনামূলক ব্যয়তত্ত্ব অনুযায়ী যে দেশের যে দ্রব্য উৎপাদনে তুলনামূলক সুবিধা আছে সেই দেশের উচিত ওই দ্রব্যের উৎপাদনে বিশেষীকরণ করা। অনেক সময় এমন হতে পারে যে তুলনামূলক দক্ষতা থাকা সত্ত্বেও উভয় দেশ উভয় দ্রব্যই উৎপাদন করছে। ধরো ইংল্যান্ডে গমের চাহিদা পর্তুগাল পুরোপুরি মেটাতে পারছে না, যদিও পর্তুগালের কাপড়ের চাহিদা ইংল্যান্ড পুরোপুরি মেটাতে পারছে। এক্ষেত্রে পর্তুগালের পক্ষে সম্পূর্ণরূপে বিশেষীকরণ করা সম্ভব, কিন্তু ইংল্যান্ডের পক্ষে সম্পূর্ণ বিশেষীকরণ সম্ভব নয়। ইংল্যান্ডকে কাপড় ও গম উভয়ই উৎপাদন করতে হবে। ইংল্যান্ডের বিশেষীকরণ হবে এক্ষেত্রে আংশিক বা অসম্পূর্ণ। এবার বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট কি বা বিনিময় হার কাকে বলে? আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে একটি সমস্যা হলো কি যে এক দেশের মুদ্রা সাধারণত অন্য দেশে চলে না, সেজন্য এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তরিত করতে হয়। ধরো ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য হচ্ছে, ভারতের টাকা আমেরিকায় চলে না, মার্কিন ডলারও ভারতে অবাধে গ্রহণযোগ্য নয়। এখন ভারত যদি কোনো দ্রব্য আমেরিকা থেকে আমদানি করে, সেই আমদানি করা দ্রব্যের দাম দেওয়ার জন্য মার্কিন ডলার প্রয়োজন, সেজন্য ভারতের টাকাকে মার্কিন ডলারে রূপান্তরিত করতে হবে। একই অনুরূপভাবে আমেরিকা যদি কোনো দ্রব্য ভারত থেকে আমদানি করে, সেই দ্রব্যের দাম দেওয়ার জন্য মার্কিন ডলারকে ভারতের টাকায় রূপান্তরিত করতে হবে। এবার যে হারে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় রূপান্তরিত হয় তাকে বলে ওই দুটি মুদ্রার মধ্যে বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট। কি বললাম? বিনিময় হার কাকে বলে? যে হারে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় রূপান্তরিত হয় তাকে বলে ওই দুটি মুদ্রার মধ্যে বিনিময় হার। ধরো ভারতের টাকা এবং মার্কিন ডলারের মধ্যে বিনিময় হার যদি আমরা বার করতে চাই, তাহলে এই বিনিময় হারকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। প্রথমত কি বললাম? প্রথমত $1 = কত টাকা, এইভাবে বিনিময় হারকে প্রকাশ করতে পারি। দ্বিতীয়ত $1 = কত ডলার, এইভাবে বিনিময় হারকে প্রকাশ করা যেতে পারে। যেমন $1 = 50 টাকা বা $1 = $0.02, এইভাবে বিনিময় হারকে প্রকাশ করতে পারি। বর্তমানে আমেরিকান $1 সমান ভারতের 72.96 টাকা। এবার আসি আমদানি শুল্ক বা ইম্পোর্ট ডিউটি কি, এই বিষয়ে আলোচনা করছি। যে কোনো দেশের
আমদানি যদি রপ্তানি অপেক্ষা বেশি হয় তাহলে কি হবে? বৈদেশিক বাণিজ্যে ঘাটতি দেখা দেবে। এই ঘাটতি দূর করার জন্য আমদানি কমানো দরকার। আমদানি কমানোর জন্য আমদানির উপর শুল্ক বা কর বসানো হয়। আমদানি শুল্ক 3 ধরনের হতে পারে। 1 কি? একক পিছু শুল্ক বা নির্দিষ্ট শুল্ক। 2 মূল্যানুযায়ী শুল্ক এবং 3 হচ্ছে পরিবর্তনশীল শুল্ক। একক পিছু শুল্কের ক্ষেত্রে প্রতি ইউনিট দ্রব্যের আমদানির উপর একটি নির্দিষ্ট পরিমাণ কর ধার্য করা হয়। আমদানি করা দ্রব্যটির মূল্য বিবেচনা না করেই এই কর ধার্য করা হয়। ধরো ভারত বিদেশ থেকে পেট্রোল আমদানি করছে এবং প্রতি ব্যারেল পেট্রোলের উপর একটি নির্দিষ্ট কর ধার্য করা হচ্ছে। এটি হলো একক পিছু শুল্ক বা নির্দিষ্ট শুল্ক। মূল্যানুযায়ী শুল্কের ক্ষেত্রে আমদানি করা দ্রব্যের মূল্যের উপর বা আমদানি করা দ্রব্যের একক পিছু দামের উপর একটি নির্দিষ্ট শতাংশ কর ধার্য করা হয়। যেমন আমদানি মূল্যের উপর 5% হারে কর ধার্য করা হতে পারে, বা আমদানি করা দ্রব্যের একক পিছু দামের উপর 5% হারে কর ধার্য করা হতে পারে। আমদানি দ্রব্যের মূল্য যত বাড়বে কর রাজস্বের পরিমাণ তত বাড়বে। পরিবর্তনশীল শুল্কের ক্ষেত্রে শুল্কের হার পরিবর্তিত হয়। আমদানি মূল্য যত বাড়বে শুল্কের হার তত বেশি হবে। যেমন 10 লাখ টাকা পর্যন্ত আমদানির উপর 5% হার, এবং 10 লাখ টাকার বেশি কিন্তু 20 লাখ টাকা পর্যন্ত আমদানির ক্ষেত্রে 10% হার। এরকম হলে তাকে বলা হয় পরিবর্তনশীল শুল্ক। কোনো দেশের সরকার কোনো দ্রব্যের আমদানির উপর একটি আমদানি শুল্ক যদি আরোপ করে তাহলে কয়েকটি অর্থনৈতিক ফলাফল পাওয়া যায়। প্রথমত, আমদানি শুল্ক বসানো হলে সরকারের রাজস্ব বৃদ্ধি পায়, একে রাজস্ব প্রভাব বলে। দ্বিতীয়ত, আমদানি শুল্ক বসানো হলে আমদানিকারী দেশে আমদানি দ্রব্যের দাম বৃদ্ধি পায়, ফলে ক্রেতারা আমদানি দ্রব্য কম ভোগ করে এবং পরিবর্তে দেশে উৎপন্ন দ্রব্যগুলি বেশি ভোগ করে, একে সংরক্ষণ প্রভাব বলা হয়। তৃতীয়ত, দ্রব্যটির আমদানি কম হলে দ্রব্যটির ভোগও কম হয়, একে ভোগ প্রবণতা বলে। এছাড়া আমদানি শুল্ক আরোপ করার ফলে আমদানির পরিমাণ হ্রাস পায়। যদি রপ্তানির পরিমাণ একই থাকে তাহলে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি কমে। আমদানি শুল্ক আরোপ করলে দেশীয় উৎপন্ন দ্রব্যের চাহিদা বাড়ে, তার ফলে দেশের মধ্যে উৎপাদন ও আয় স্তর বৃদ্ধি পায়, একে আয় প্রভাব বলে। এবার আমদানি কোটা কি সেটা সেই বিষয়ে জানি যে আমদানি কমানোর জন্য কোনো দেশ যেমন আমদানি শুল্ক আরোপ করতে পারে তেমনি আমদানি কোটাও ব্যবহার করতে পারে। কোটার অর্থ কি? কোটার অর্থ হলো একটি নির্দিষ্ট পরিমাণের বেশি আমদানি করা যাবে না। নির্দিষ্ট আমদানির পরিমাণ দ্রব্যের অঙ্কে স্থির করা হতে পারে অথবা অর্থের অঙ্কেও স্থির করা হতে পারে। অর্থাৎ কোন দ্রব্য কত ইউনিটের বেশি আমদানি করা যাবে না সেটি নির্দিষ্ট করে দেওয়া হতে পারে, অথবা কোন দ্রব্যের আমদানির অর্থমূল্য এত টাকার বেশি হতে পারবে না এটাও নির্দিষ্ট করে দেওয়া হতে পারে। যখন কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয় তখন আমদানির জন্য আমদানিকারকদের সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। লাইসেন্স দানের মাধ্যমে আমদানির পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় এই কোটা ব্যবস্থার মাধ্যমে। কোটা দুরকম হতে পারে, এক স্বয়ংভূত কোটা আর কি স্বীকৃত কোটা। কোনো দেশ যখন একতরফাভাবে আইন দ্বারা কোটার পরিমাণ নির্দিষ্ট করে দেয় তখন তাকে স্বয়ংভূত কোটা বলা হয়। অন্যদিকে যদি দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কোটার পরিমাণ স্থির হয় তাহলে তাকে স্বীকৃত কোটা বলা হয়। কোটার সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে। কোটার একটি সুবিধা হলো কি যে এর ফলে আমদানি প্রত্যক্ষভাবে এবং নিশ্চিত রূপে হ্রাস পায়। যখন আমদানি শুল্ক আরোপ করা হয় তখন আমদানি কমবে কি না বা আমদানি কতটা কমবে সেটা নিশ্চিত রূপে বলা সম্ভব নয়।
কিন্তু কোটার ক্ষেত্রে আমদানি কতটা কমবে সেটি নিশ্চিত রূপে বলা সম্ভব, কারণ আমদানির জন্য সরকার যতটা লাইসেন্স দেবে ততটাই আমদানি হবে, তার বেশি হবে না। কোটার কয়েকটি অসুবিধাও আছে, সেগুলো কি? যে আমদানি শুল্ক আরোপ করলে আমদানি করার স্বাধীনতা খর্ব করা হয় না। শুল্ক দিলে যে কেউ যে কোনো পরিমাণ দ্রব্য আমদানি করতে পারে, কিন্তু কোটার ক্ষেত্রে আমদানি করার স্বাধীনতাই থাকে না। কাজেই আমদানি শুল্কের তুলনায় কোটা ব্যক্তি স্বাধীনতাকে অধিক পরিমাণে খর্ব করে। তাছাড়া আমদানি শুল্কের ক্ষেত্রে বাজার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করে। কে আমদানি করবে বা কতটা আমদানি করবে তা বাজার শক্তি দ্বারাই নির্ধারিত হয়, কিন্তু কোটা ব্যবস্থার ক্ষেত্রে বাজারের শক্তিগুলো স্বাধীনভাবে কাজ করে না। কে আমদানি করবে বা কতটা আমদানি করা হবে সেটি সরকারি আমলাদের দ্বারা নির্ধারিত হয়। এবার দেখা যাক রপ্তানি ভর্তুকি বা এক্সপোর্ট সাবসিডি কি। ভর্তুকি হলো করের বিপরীত। কোনো দ্রব্যের উপর কর আরোপ করা হলে ওই দ্রব্যের দাম বাড়ে, কারণ কর দামের সঙ্গে যোগ হয়। কর বসানোর আগে কোনো দ্রব্যের একক পিছু দাম যদি 10 টাকা হয় এবং ওই দ্রব্যের উপর যদি একক পিছু 2 টাকা কর ধার্য করা হয়, তাহলে ওই দ্রব্যের দাম হবে কত? 10 + 2 মানে 12 টাকা। অন্যদিকে ভর্তুকির অর্থ ওই দ্রব্যের একক পিছু একটা অর্থ সরকার দ্রব্যের উৎপাদককে বা বিক্রেতাকে দেয়। ভর্তুকির আগে কোনো দ্রব্যের দাম যদি 10 টাকা হয় এবং দ্রব্যটির উপর যদি একক পিছু 2 টাকা ভর্তুকি দেওয়া হয়, তাহলে দ্রব্যটি 8 টাকা মানে 10 - 2 মানে 8 টাকায় বিক্রি হবে, অর্থাৎ ভর্তুকি প্রাপ্ত দ্রব্যের দাম কমবে। কোনো দেশে রপ্তানি বৃদ্ধির জন্য রপ্তানি ভর্তুকি ব্যবহার করা হয় বা রপ্তানির উপর ভর্তুকি দেওয়া হয়। রপ্তানি দ্রব্যের উৎপাদন ব্যয় বেশি হলে রপ্তানি দ্রব্যের দাম বেশি হবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় রপ্তানি দ্রব্যটি টিকে থাকতে পারবে না। এইরকম অবস্থায় ওই দ্রব্যের উৎপাদনের উপর সরকার যদি ভর্তুকি দেয়, তাহলে ওই দ্রব্যের একক পিছু উৎপাদন ব্যয় কম হবে, দ্রব্যটি কম দামে বিক্রি করা সম্ভব হবে। ফলে আন্তর্জাতিক বাজারে ওই দ্রব্যের প্রতিযোগিতা করার ক্ষমতা বাড়বে এবং ওই দ্রব্যের রপ্তানি বাড়বে। এবার আমি আন্তর্জাতিক বাণিজ্যের উদারীকরণ এই বিষয়ে আলোচনা করব। রিকার্ডোর তত্ত্ব থেকে আমরা কি জেনেছি? যে দুটি দেশের মধ্যে যদি অবাধ বাণিজ্য চলে তাহলে উভয় দেশই লাভবান হবে। অনুরূপভাবে যদি অনেক দেশের মধ্যে অবাধ বাণিজ্য চলে তাহলে সব দেশই লাভবান হবে। আর যদি আন্তর্জাতিক বাণিজ্যের উপর কোনোরূপ নিয়ন্ত্রণ আরোপ করা হয়, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে সর্বাধিক সুফল লাভ করা সম্ভব হবে না। 1930-এর দশকে যখন বিশ্বব্যাপী মন্দাবস্থা দেখা দেয়, তখন বিভিন্ন দেশ আমদানি নিয়ন্ত্রণ করার জন্য আমদানি শুল্ক ব্যবহার করে। মন্দার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখা দেয়। যুদ্ধের সময় আন্তর্জাতিক বাণিজ্যের উপর নানা নিয়ন্ত্রণ আরোপ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক বাণিজ্যের উপর বিধিনিষেধ কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়। 1947 সালে বিশ্বের 23টি দেশ জেনিভাতে একটি চুক্তিতে আবদ্ধ হয়, যা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড বা গ্যাট নামে পরিচিত। এই চুক্তিবদ্ধ দেশগুলি নিজেদের মধ্যে বহুপাক্ষিক বাণিজ্যে প্রসার ঘটাতে সচেষ্ট হয়। ভারতও এই চুক্তিতে স্বাক্ষর করেছে। ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেছে। ক্রমে আরও দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে এবং 1994-এ গ্যাটের সদস্য সংখ্যা দাঁড়ায় 114। গ্যাট চুক্তি বিষয়বস্তু হচ্ছে দুটি। একদিকে এই চুক্তি কতগুলি নিয়মবিধি প্রণয়ন করে যা সদস্য দেশগুলোকে মেনে চলতে হয়। অন্যদিকে সদস্য দেশগুলি বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত সমস্যাগুলি আলোচনা করার জন্য
সময় সময় আলোচনায় বসবে তার ব্যবস্থা করা হয়। গ্যাট চুক্তিতে চুক্তিভুক্ত দেশগুলির মধ্যে সময় সময় আলোচনার যে ব্যবস্থা রাখা হয়েছিল, এরকম আলোচনা 8 বার অনুষ্ঠিত হয়েছে। গ্যাটের 8মবারের আলোচনা অনুষ্ঠিত হয় 1986 সালে উরুগুয়েতে। এই আলোচনা উরুগুয়ে রাউন্ড নামে পরিচিত। ঠিক আছে, এই আলোচনা 8 বছর ধরে চলে, এই আলোচনা 8 বছর ধরে চলেছিল। এরই ফলশ্রুতি হিসেবে প্রস্তুত হয় ডাঙ্কেল খসড়া। সদস্য দেশগুলি এই খসড়া 1994 সালের 15 এপ্রিল অনুমোদন করে। এর ফলে একটি নতুন সংস্থার সৃষ্টি হয়, যার নাম বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বা শর্টে যাকে বলা হয় WTO। ভারত এই WTO এর সদস্য। গ্যাট ও WTO এর মধ্যে প্রধান পার্থক্য কি? যে গ্যাট কোনো সংস্থা নয়, এটা একটা চুক্তি মাত্র, কিন্তু WTO একটি সংস্থা। WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য দেশগুলি কিছু বিষয় মেনে চলবে বলে স্থির করা হয়। সেই বিষয়গুলো কি কি? 1 নম্বর হচ্ছে সদস্য দেশগুলি কৃষিজাত পণ্যের আমদানির উপর পরিমাণগত নিয়ন্ত্রণ বা কোটা ধার্য করবে না। প্রয়োজনে কোটার পরিবর্তে আমদানি শুল্ক ধার্য করবে। আমদানি শুল্কের পরিমাণ হ্রাস করবে। 2 নম্বর, সুতি বস্ত্র ও বয়ন শিল্পজাত দ্রব্যের উপর উন্নত দেশগুলি কর্তৃক আরোপিত আমদানি কোটা তুলে দেওয়া হবে। 3 নম্বর, সদস্য দেশগুলি শিল্পজাত দ্রব্যের আমদানি শুল্ক হ্রাস করবে। 4 নম্বর হচ্ছে কি, সদস্য দেশগুলি বিদেশি বিনিয়োগের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং স্বদেশি বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগের মধ্যে বৈষম্যমূলক আচরণ করবে না। 5 নম্বর হলো কি, 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ব্যাংক, বীমা, ভ্রমণ, জাহাজ পরিবহন, শ্রম প্রভৃতি সেবা কাজের আমদানি রপ্তানির ক্ষেত্রে উদারীকরণ নীতি সদস্য দেশগুলি গ্রহণ করবে। এইভাবে WTO স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের উদারীকরণ ঘটেছে। এর পরের আলোচনার বিষয় কি, যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা বায়োল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট। তত্ত্বগত দিক থেকে অবাধ বাণিজ্য কাম্য হলেও অনেক সময় বাস্তবে অবাধ বাণিজ্য চালু করা সম্ভব হয় না। এরকম অবস্থায় বাণিজ্যে লিপ্ত দুটি দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হতে পারে। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কোন দেশ কী পরিমাণ রপ্তানি বা আমদানি করবে তা স্থির হয়। কোন দেশ কী পরিমাণ আমদানি শুল্ক ধার্য করবে তাও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়। ধরো ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হলো। এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারত কী কী দ্রব্য কতটা রপ্তানি করবে এবং কী কী দ্রব্য কতটা আমদানি করবে তা স্থির হবে। দুটি দেশ ধরলে ভারতের রপ্তানি হবে বাংলাদেশের আমদানি এবং ভারতের আমদানি হবে বাংলাদেশের রপ্তানি। এই রপ্তানি এবং আমদানি সরকারি সংস্থার মাধ্যমে হতে পারে অথবা বেসরকারি সংস্থার মাধ্যমে হতে পারে। এক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে উভয় দেশের আমদানি কোটা নির্ধারিত হবে। আবার কোন দেশ কতটা রপ্তানি করবে বা আমদানি করবে সেই সম্পর্কে চুক্তি না করে কোন দেশ কী হারে আমদানি শুল্ক ধার্য করবে তাও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে নির্ধারিত হতে পারে। এবার আসি আঞ্চলিক বাণিজ্য চুক্তির বিষয়। অনেক সময় কোনো অঞ্চলের বিভিন্ন দেশ একত্রিত হয়ে চুক্তির মাধ্যমে একটি বাণিজ্য ব্লক গঠন করতে পারে। ব্লকের সদস্য দেশগুলির মধ্যে অবাধ বাণিজ্য চালু করা হতে পারে অথবা অল্প পরিমাণে অভিন্ন শুল্ক ধার্য করা হতে পারে। ব্লক বহির্ভূত কোনো দেশের ক্ষেত্রে উচ্চ শুল্ক কিন্তু ব্লকের অন্তর্গত দেশগুলির ক্ষেত্রে কম শুল্ক ধার্য করা হতে পারে। আঞ্চলিক
অঞ্চলভিত্তিক বাণিজ্যকে উৎসাহ দেওয়ার জন্য এরকম আঞ্চলিক বাণিজ্য চুক্তি করা হয়। এরকম আঞ্চলিক বাণিজ্য ব্লকের উদাহরণ হলো ইউরোপীয় ইউনিয়ন, তারপর হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এশিয়ান সার্ক। এগুলো হচ্ছে কি আঞ্চলিক বাণিজ্য ব্লকের উদাহরণ। আজকের ক্লাসে এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল এবং আজকের ক্লাস এখানেই শেষ হলো।